পর্যাবৃত্তিক গতি, এটা আগেও পড়াইছিলাম বোধহয়, তোমাদের প্রি মেডিকেলে বোধহয় এটা আমি পড়াইছিলাম যতদূর মনে পড়ে। এই আমার কলম গেল কোথায়, অস্ত্র হারিয়ে ফেললাম, পেয়েছি। তো এটা আর বইতে দেখবো না, এটা তোমাদের বই পরিচিত। আর ওই চ্যাপ্টারটা জীবনে তুমি বই দেখো না, এই জন্য ওইটা বই থেকে দেখাইতে, মানে বাধ্য হয়ে বই থেকে দেখাইছি। আর এইটা হচ্ছে আমরা স্লাইড থেকেই দেখব, কিন্তু তোমরা বইয়ের দাগানো লাইন অবশ্যই অবশ্যই পড়বা। ওকে, আসো। কখন তুমি একটা গতিকে পর্যায়ভিত্তিক গতি বলবা? যখন সেই গতির মধ্যে, সেই গতিটা যখন একটা নির্দিষ্ট বিন্দুকে, ঠিক আছে, একটা, আচ্ছা আমি কালারগুলো একটু চেঞ্জ করে নিই, দাঁড়াও। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে এমন একটা গতিকে তুমি বলবা পর্যায়ভিত্তিক গতি। এই তিনটা শর্ত থাকবে সংজ্ঞার মধ্যে, ডান। এইটার গতিপথ হতে পারে সরলরৈখিক, এটা হইতে পারে বৃত্তাকার, হইতে পারে উপবৃত্তাকার। ওকে, এবং পর্যায়বৃত্তকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, স্থানিক এবং কালিক। বইতে অনেকগুলো এক্সাম্পল আছে, তাহলে এক্সাম্পলগুলো বই থেকে আমরা অবশ্যই পড়বো। আমি একটু তোমাকে বলি, কিছু কিছু মুখে কিছু বলি। যেমন ধরো, তুমি যে ইলেকট্রিক খাম্বাগুলোকে দেখো, নির্দিষ্ট ডিস্টেন্স পর পর না ইলেকট্রিক খাম্বাগুলো, তো ওইটাকে তুমি কি বলবা? স্থানিক পর্যাবৃত্তি, নির্দিষ্ট স্থান পর পর আছে। আবার ধরো, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, ধানের মাঠে যে ঢেউ খেলে যাচ্ছে, এই ঢেউটাও নির্দিষ্ট স্থান পর পর ঢেউটা হচ্ছে না, এটাও স্থানিক পর্যাবৃত্তি। ধরো কারো শার্টে, চেক শার্ট মনে করো, চেক শার্টের ডোরাগুলো তুমি যদি তাকাও, স্থানিক পর্যাবৃত্তি। বা তুমি যদি বোতামগুলো দেখো, আমার তো বেশি বোতাম দেখা যাচ্ছে না, এটা নির্দিষ্ট দূরত্ব পর পর থাকে, তাই না? তাহলে এগুলো হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি। কালিক পর্যাবৃত্ত কি? তখন আমরা স্থান দিয়ে কল্পনা করব না, চিন্তা করব না, আমরা কাল দিয়ে চিন্তা করব। মেরাজুল বলছো প্রি মেডিকেলে করছিলাম, এখন আবার করা লাগবে। ইট ডিপেন্ডস অন ইউ। ক্লাস যেহেতু আমি নিচ্ছি, ক্লাস মানে হয়তো বা সেমই হবে, মনে নেই আমি কি পড়াইছিলাম না পড়াইছিলাম, এই স্লাইড দিয়ে তো পড়াইনি, বাট হয়তো বা সেমই হবে যেটা আমিই পড়াচ্ছি। তো তোমার কতটুকু মনে আছে এটার উপর ডিপেন্ড করতেছে। যদি মনে করো যে 40 মিনিটে চ্যাপ্টারে রিক্যাপ করে ফেলতে চাও, আবার একটু দেখে ফেলতে চাও, তাহলে ক্লাসে থাকতে পারো। আমরা এখানে 40 মিনিটের বেশি দিতে চাচ্ছি না এই চ্যাপ্টারে, হয়ে যাবে এর মধ্যেই প্যাক আপ ইনশাল্লাহ। দেখা যাক কোথায় আছি বলো তো। হ্যাঁ, ও যেটা বলছিলাম, তাহলে ধরো পৃথিবী সূর্যকে 365 দিনে একবার চক্কর মারতেছে। এখানে কি আমি কোনো স্থানের কথা বলছি, সময় দিয়ে বলছি? তাহলে এটা কি কালিক পর্যায়বৃত্তি, বুঝতেছো? তোমার বইতে ঘড়ির কাঁটার গতি, এটাকে কি বলছে? স্থানিক না গেলে ঘড়ি নিয়ে একটা আলাদা ঝালা করছে তোমার বইতে, একটু তোমার ক্লিয়ার করে দেই। বেসিক্যালি আমি যদি ঘড়ির ডোরা, ঘড়ির যে দাগগুলোর কথা বলি, এই যে ঘড়ির যে দাগগুলো, এই দাগগুলো আসলে স্থানিক, রাইট? কিন্তু ঘড়ির কাঁটার গতি কেমন? কালিক। যেমন ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর আবার আগের জায়গায় আসে, এটা কালিক পর্যায়বৃত্তি। আচ্ছা, দেখবা এই অংশটা সোজা। এবার আসো, একটা বিশেষ রকমের পর্যাবৃত্ত গতি পড়ি। পর্যাবৃত্ত গতিতে অনেকগুলোই আছে, তার মধ্যে একটা স্পেসিফাইড পর্যাবৃত্ত গতির নাম হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি। ওকে, আমি একটু মাঝে মধ্যে বসতেছি, আই গেস তোমরা মন খারাপ করছো না। তাহলে স্পন্দন বা দোলন গতি, এইটা যখন তুমি পড়বা তখন তুমি দোলনার কথা চিন্তা করবা। দোলনায় তোমরা চড়ছো কিনা জানি না, আমি ক্লাস 4-এ যখন পড়তাম তখন খুব দুঃসাহসিক ছিলাম, বুঝছো? আমার ভীরু বন্ধুগুলাকে পার্টনার হিসেবে বানাইতাম, বলতাম যে দোলনায় চড়, বুঝিয়ে সুঝিয়ে তুলতাম, এরপরে তাকে কাঁদিয়ে ছেড়ে দিতাম, কারণ দোলনা এত উপর পর্যন্ত তুলতাম, পারলে 180 ডিগ্রি হয়ে যাইতো আর কি কোন। আচ্ছা, সে যাই হোক, স্থানিক ঘড়ির কাঁটা বলেছিলেন, এটা বই থেকে অ্যাডজাস্ট করে নিও, বইয়ের মধ্যে ঘড়ির কাঁটাটা আলাদা আলাদা, বইয়ে যেটা দেওয়া আছে ওইটাই তুমি পড়বা। ওকে, আচ্ছা এবার দোলনার কথাটা একটু চিন্তা করো, এটা ধরো আমাদের দোলনা। ওকে, এই যে দোলনাটা, এটা একটা পর্যাবৃত্ত গতি, তবে এর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি জানো? এটা এর যে দোলন কাল আছে না, কি রে ভাই কাজ কর না, আচ্ছা এই রংটা আমরা চেঞ্জ করি। ওকে, ওর যে দোলনকাল, এই দোলনকালের অর্ধেক সময় সে কোন দিকে যায়? এই দিক যায়, তাই না? আর বাকি অর্ধেক সময় কি সে এদিক যায়। কোনো একটা পর্যাবৃত্ত গতি যদি এইভাবে দুলে, যে গতিপথের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক আরেক দিকে, তখনই শুধুমাত্র
তুমি তাকে স্পন্দন বা দোলন গতি বলতে পারবা। আমি যদি বলি পৃথিবীর গতি একটা দোলন গতি, সত্য হবে না মিথ্যা হবে, বলে ফেলো। পৃথিবীর গতি একটা দোলন গতি, সত্য না মিথ্যা? আচ্ছা, এতক্ষণ বই নিয়ে বসে বসে দাগানো লাগছে। হ্যাঁ, তো বই তো তোমার টুডে টুমরো দাগাইতেই হবে, তাই না? আচ্ছা আচ্ছা, বলো না, পৃথিবী কি এভাবে দুলে? পৃথিবী কি তার গতিপথে দোলনকালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক আরেক দিকে ঘুরে? না, পৃথিবী সবসময় একদিক থেকেই ঘুরে। তাহলে পৃথিবীকে জীবনে তুমি দোলন গতি বলতে পারবে না। কিন্তু দেখো এক্সাম্পলগুলো অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো আসবে পরীক্ষাতে। দেখো সরল দোলকের গতি, গিটারের তারের গতি। গিটারের তার আবার কেমনে হয়? গিটারের তার যখন তুমি কাঁপাও টুং করে, তখন তারটা আসলে এইভাবে একবার একটু নিচে গেল, তারপর আবার উপরে আসলো, তাই না? এইভাবেই ও কাঁপতেছে না তারটা, তাহলে এটাও দোলন গতি হলো না? কল্পনা করে দেখো, ইঞ্জিনের পিস্টন, ইঞ্জিনের ভেতর যে পিস্টন থাকে, ধরো এটা হচ্ছে পিস্টন, এটা এই যে এরকম করে করে নড়ে, এটাও একটা দোলনার মতো গতি। দেখো গতিপথের অর্ধেক সময় এইদিকে, বাকি অর্ধেক সময় এইদিকে। বুঝে বুঝে একটু পড়বা, হ্যাঁ। সুর শলাকা, টিউনিং ফর্ক এরকম করে কাঁপে। বায়ুর কণা, এরা সবাই হচ্ছে দোলন গতি। আচ্ছা, এবার দোলন গতির মধ্যেও আরও স্পেশাল একটা গতি আছে, সেটাকে আমরা বলি সরল দোলক গতি বা সরল দোলন গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি। প্রশ্ন হচ্ছে দোলনার গতিকে আমি সরল ছন্দিত স্পন্দন গতি বলতে পারবো কিনা? প্রথমেই হচ্ছে না, বলতে পারবো না। কেন? কারণ সরল দোলন গতি হতে গেলে অবশ্যই সেটা সরল রেখা হতে হবে। দোলনার গতি কি সরল রেখা হয়? ওই যে ভাই বলল ছোটবেলায় ভাই এইভাবে দোল খাইতো একটুক জায়গা জুড়ে, তো এই দোল খাইলে কি জীবনে এটা সরল রেখা হইল? তো কি তুমি এটাকে সরল দোলন গতি বলতে পারবা? পারবা না। সরল দোলন গতির এক্সাম্পল খুবই মিনিমাল, তাই না? এটা হচ্ছে স্প্রিং এর গতি, তারপর হচ্ছে তোমার সরল দোলকের গতি, তারপর কি আছে? এগুলাই তো, স্প্রিং সরল দোলক, এই দুইটাই মোস্ট কমন, তাই না? সরল দোলন গতির এক্সাম্পল। তাহলে দেখো এটা অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি, সরল দোলন গতি। এটা অবশ্যই এক ধরনের স্পন্দন বা দোলন গতি, তবে তাকে কি হইতে হবে? সরল রৈখিক হইতে হবে। ওকে, আচ্ছা, এখানে বাকি 3টা লাইন লেখা আছে, এটা বোঝানোর জন্য আমি একটা সরল দোলক এঁকে ফেলবো। তুমি দেখো, এই সরল দোলকটাও চাইলে তুমি দোলন গতিতে দুলাইতে পারবা, দোলনার মতো। তখন আর তুমি তাকে সরল দোলক গতি বলতে পারবা না। দেখো যদি ঘুরে একটা বড় বৃত্ত হবে, রাইট? তো ওর গতিকে সরল রৈখিক করার জন্য আমাদের বাধ্য হয়ে ওর কৌণিক বিস্তারকে লিমিটেড করতে হয়েছে, যে ভাই তুমি 4 ডিগ্রির বেশি বিস্তারে দুইলো না, যদি দুলো তাহলে তোমার এটা আর কোনোভাবেই সরল রৈখিক গতি বলা যাবে না। যদি সে 4 ডিগ্রির কম বিস্তারে দুলে, তখন এটা আসলে একটা বড় বৃত্তের ছোট পার্ট, তো এই পার্টটাকে তুমি সরল রেখা ধরে নিতে পারো, বুঝছো? কিন্তু 4 ডিগ্রির বেশি বিস্তারে দুললে কিন্তু তুমি আর তাকে সরল দোলন গতি বলবা না, মেডিকেলে কিন্তু এটা আসছে। ওকে, সুর শলাকার গতি, হ্যাঁ। এখন এটা একটু কল্পনা করতে হবে এখানে, বাচ্চারা মনোযোগ দিয়ে এই 2টা পয়েন্ট আমরা বুঝবো। ওকে, সবাই রেডি? খেয়াল করো, এইটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। মাঝখানে জায়গাটার নাম কি বলো? সাম্যাবস্থা। আর এই 2টা অংশের নাম হচ্ছে বিস্তার। বিস্তার মানে সর্বোচ্চ সরণ। ওকে, সাম্যাবস্থায় সরণ x হচ্ছে 0, আর বিস্তারে সরণটা হচ্ছে সর্বোচ্চ, যেটার মান হচ্ছে a। আশা করি বুঝতেছো। এবার কল্পনা করো আমার সাথে, সরল দোলকটা এখান থেকে এদিক যাচ্ছে, রাইট? তাহলে তার কি বাড়তেছে বলো? সরণ বাড়ছে কিনা? মনোযোগ দিবা পূর্ণ, পরে বলবা না ভাই বুঝি না, আরেকবার কোন, এই লাইন তো আওলা জাওলা লাগে। এদিক থেকে যদি ওই দিক যায়, তার সরণ বাড়ছে। কোনো একটা কাল্পনিক একটা বল এই পাশ থেকে ওকে আটকাইতে চাচ্ছে, ওকে? তাহলে এই পাশ থেকে সে একটা বল অনুভব করতেছে, এই বলটার নাম হচ্ছে প্রত্যায়নী বল। এই বলটার নাম কি বলো? প্রত্যায়নী বল। তাহলে এই প্রত্যায়নী বল সরণ যত বাড়তে থাকবে, প্রত্যায়নী বল তত বাড়তে থাকবে। এই বিন্দুতে এসে সরণটা ম্যাক্সিমাম হয়, রাইট? সরণটা কেমন হয়েছে এখানে এসে? ম্যাক্সিমাম। এই বিন্দুতে এসে বলটাও কি হয় বলো? সরণটা যেমন ম্যাক্সিমাম হয়, বলটাও আসলে ম্যাক্সিমাম হয়। আচ্ছা, কারণ কি? যদি এখানে ম্যাক্সিমাম না হতো, তাহলে এই সরল দোলকের ববটা আরও একটু এদিকে আসতো,
যেহেতু এই পাশের ঠেলাটা একদম সর্বোচ্চ ঠেলা দিয়ে ওকে আটকাই দিচ্ছে, তো ও আর এদিকে আসতে পারে না, ওর সর্বোচ্চ সরণ এই পর্যন্তই। আর এই পাশ থেকে দূর ভাই কি আসে এগুলা, আমি এটা চাই না। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে ভাই যখন সরণ বাড়তে থাকে, যখন সরণটা বাড়তে থাকে তখন বলও বাড়তে থাকে, তাই তারা সমানুপাতিক। তবে তারা বিপরীত দিকে কাজ করে, বিপরীত দিকে কাজ করায় একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে এই সূত্রটাকে আমরা বুঝলাম কিনা, এফ সমানুপাতিক মাইনাস এক্স। বলো, বেগের আলোচনা হচ্ছে না আপাতত, সরণ আর বলের কথাটা কল্পনা করতে পারছো। আবার যখন ওর সরণটা এই দিকে বাড়তে থাকে, এই পাশ থেকে সে প্রত্যায়নী বল অনুভব করে, রাইট? এবং এই বিন্দুতে এসে তার সরণটাও সর্বোচ্চ হয়, বলটাও সর্বোচ্চ হয়। সরণ এদিকে বাড়ে, বল এদিকে বাড়ে, তাহলে এটা সমানুপাতিক এবং বিপরীতমুখী। ডান। আচ্ছা, যদি এটা লিখতে পারি এফ ইজিক্যাল টু এম এ লেখা যায় না? এম এর সমানুপাতিক মাইনাস এক্স, তো এম তো ধ্রুবক, এটা বাদ, এ সমানুপাতিক মাইনাস এক্স লেখা যায় না? এইটাও লেখা যায়, এফ সমানুপাতিক মাইনাস এক্স লেখা যায়, এ সমানুপাতিক মাইনাস এক্সও লেখা যায়। এটাই ভাই লিখছে। দেখো, এফ এবং এ সবসময় কি অভিমুখী? সাম্যাবস্থান অভিমুখী। একটু তাকাও, আমি দুই পাশ থেকে এফ লিখছি, এটাও এটাও, দুইজনই কোন দিকে, কোন দিকে তীর চিহ্ন দেওয়া? সাম্যাবস্থার দিকে না? দুইজনই সাম্যাবস্থার দিকে না বলো? তা এফ যেদিকে, বল যেদিকে, ত্বরণ তো সেদিকেই থাকবে। তাহলে এফ এবং এ দুইজনই সবসময় কোন দিকে কাজ করবে? সাম্যাবস্থার দিকে। বুঝছি কিনা বলো? এই না পারলে, এগুলো না পারলে চান্স হবে, লিখে রাখো, চান্স হবে না যদি এগুলো না পারো। পরীক্ষাতে যদি আসে সরল দোলক গতির বৈশিষ্ট্যের মধ্য থেকে যদি প্রশ্ন আসে, সম্ভাবনা প্রবল আসার, আর তুমি না বুঝে ভুল করে আসলা, খুবই অপরাধ হবে তোমার। ইজি না? এরপর আসো, এর যে বিস্তার, এটা কিসের উপর নির্ভর সরি, এর যে দোলনকাল, এটা কিসের উপর নির্ভর করবে না? বিস্তারের উপর নির্ভর করবে না। মনোযোগ দিয়ে শোনো, তুমি মনে করতেছো যে ভাই আমি যদি এটা 1 ডিগ্রি বিস্তার করি, 1 ডিগ্রি কৌণিক বিস্তার, তাহলে তো খুবই অল্প, তাহলে বোধহয় দোলনকাল খুব কম হবে, খুব তাড়াতাড়ি দোল মারবে। 4 ডিগ্রি বিস্তার করি, তাহলে বোধহয় এর দোলনকাল বেশি হবে। না রে, না রে পাগলা, বিস্তারের উপর দোলনকাল ডিপেন্ড করবে না। তুই 4 ডিগ্রি করলি না, 1 ডিগ্রি করলি না, 2 না 2.5 করলি, ডিপেন্ড করবে না। একটা সরল দোলক, এটার দৈর্ঘ্য, এই স্থানে জি এর মান, এইসবের উপর দোলনকাল ডিপেন্ড করবে। কত কৌণিক বিস্তার করতেছো, এইটার উপর ওই সরল দোলকের জি এর দোলনকাল ডিপেন্ড করবে না। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, এই পয়েন্টগুলো ডান সবার? দেখি তাহলে আমরা বলো যে কি বলবা, সরল ছন্দিত, সরল, আচ্ছা দাঁড়াও, কি প্রশ্ন করবো তোমাকে, তুমি বলো যে সরল দোলন গতিতে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? সরল দোলন গতিতে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? এটা বলো। পারছি, 180, বিপরীতমুখী যে। আচ্ছা, সরল দোলন গতি যদি একটা সরল রৈখিক গতি হয়, এই গতিতে যে বল কাজ করবে সে কেমন হবে? সেও সরল রৈখিক বল হবে না? এটাও জেনে রাখলা। চলো সামনে যাই। প্রত্যায়নী বলের বৈশিষ্ট্য পড়ে ফেলছি, যে এটা একটা সরলরৈখিক বল এবং এটা সরণের সাথে 180 ডিগ্রি কোণে কাজ করে। কিছু রাশি আছে, ঘ্যাট ঘ্যাট দেখে ফেলো। এখানে এম হচ্ছে গিয়ে একটা ভর, এই স্প্রিং এর মধ্যে মনে করো একটা ভর লাগাই দিছো, হ্যাঁ, এই ভরকে তুমি এম ধরতেছো। আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো স্প্রিং দিয়ে যদি তুমি অঙ্ক করো তখন তোমার এই অঙ্ক লাগে। আর সরল দোলক দিয়ে করলে তখন তোমার সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে, কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল, আর অভিকর্ষ ত্বরণ জি। এই দুইটা সূত্র দিয়ে তুমি দোলনকাল বের করতে পারো। দুইটা সূত্র না জানলে খুবই ভয়ানক ব্যাপার, ছোটবেলা থেকে পড়তেছো, জানতেই হবে। এরপর আসো, কম্পাঙ্ক বের করবা দোলনকালের অপোজিট করে। কম্পাঙ্কের একক কি? পার সেকেন্ড বা হার্টস, একদম সোজা পড়া। ওমেগা মানে কি? ওমেগা মানে কৌণিক বেগ অথবা কৌণিক কম্পাঙ্ক, যাই বলো না কেন তার একক অলওয়েজ কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। এটাকে 2π/T ও লেখা যায়।
কিছু সমীকরণ আছে এর একটু ভুল আছে, বুঝছো? এ সাইন ওমেগা টি আর এ ওমেগা, এটা কি কজ হবে না? কজ হওয়ার কথা। দূর, দাঁড়াও, এই সমীকরণটা ঠিক করে লিখো তো, এখানে একটু ভুল উঠছিল, আমি চেক করছিলাম। কজ হবে, এ ওমেগা কজ ওমেগা টি এরকম হওয়ার কথা। আচ্ছা, লেখো, লাগবে না। আসো আমরা ওই ওই পেজ কই আমার। আচ্ছা, এই জিনিসটা একটু পরে তারপর অন্য যে কোনো কিছু করি। আচ্ছা, এই পেজটাই হচ্ছে এই চ্যাপ্টারের 50 ভাগ, মানে প্রশ্ন আসার সম্ভাবনা এই পেজ থেকে 50 ভাগ। ওকে, বুঝতেছো? তাহলে এটাই জিস্ট, এই চ্যাপ্টারের প্রাণ। আমরা এই পেজটা পড়তে যাচ্ছি। রেডি সবাই? এটা বুঝলে হবে, ঘুরায় পেঁচায় এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, কয়েকটা সমীকরণ দেখি, চলো। এ ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আর এটা মাইনাসও দেয়নি। আচ্ছা, আর ভি ইজ ইকাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই দুটো সমীকরণ তুমি দেখলা। ভি হচ্ছে সরল দোলন গতির, মানে সরল সিন্ধু স্পন্দিত কণার বেগ, আর এ হচ্ছে তার ত্বরণ। বিভব শক্তি ইপি ইজ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি ইকে ইজ ইকাল টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর তুমি যে কোনো পয়েন্টে যদি তার যান্ত্রিক শক্তি বের করো, যখন বিভব শক্তি আর গতিশক্তি যোগ করবা কি পাবা? যান্ত্রিক শক্তি। অলওয়েজ সেটা কত হবে? হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, এগুলো জানলাম। এবার আসো আমরা একটু দেখি যে সাম্যাবস্থায়, এই যে এটা হচ্ছে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় কি কি ঘটনা ঘটবে, সর্বোচ্চ অবস্থায় কি কি ঘটনা ঘটবে, এই রাশিগুলোর অবস্থা কি হবে, সবই দেখি লিখা পাশে। তুমি একটু চিন্তা করো, সাম্যাবস্থায় এক্স ইকুয়াল টু 0, সর্বোচ্চ অবস্থায় স্মরণ হচ্ছে সর্বোচ্চ, সেটা হচ্ছে এ। এই দুইটা তাহলে সবার ডান। ঠিক, বেগের কথা একটু চিন্তা করি। যখন দোলনায় দোল খাচ্ছ, মনে করো এটা তো একটা দোলন গতি, তাই না? তাহলে দোলনাটা কখন সবচেয়ে স্পিডে যায় জানো? এই মাঝখানে যখন থাকে তখন স্পিডে। আর এই প্রান্তে গিয়ে তার গতির দিক পরিবর্তন করতে হয় না, তখন সে কিন্তু তার বেগ 0 হয়ে যায়। আমি যদি তোমাকে বলি যে তুমি একটা কাজ করো, তুমি দৌড় দিয়ে গিয়ে একটা ওয়াল ছুঁয়ে এসে আবার তুমি আমার কাছে চলে আসো, তাহলে তুমি কি করবা? দৌড় দিয়ে গেলা, তারপর ওয়ালটা তুমি ছুঁইলা, দেন তোমাকে যখন ইউটার্ন নিতে হবে তখন তোমার বেগ কত? 0 না? তো সরল দোলকটাও যখন ইউটার্ন নিচ্ছে তখন তার বেগ হয়ে যায় 0। তাহলে এই অবস্থানে তার বেগ কত? 0। তাহলে বলো এই দুটা পয়েন্ট ডান কিনা? সর্বোচ্চ বেগের মান কত ভাই, এটা কেমনে বের করব? আসো, সর্বোচ্চ বেগ এখানে পাচ্ছ, তাই না? তাহলে এক্স এর মান 0 বসাও, এই বিন্দুতে এক্স এর মান 0। তাহলে এক্স এর মান 0 বসালে এই বিন্দুতে বেগের মান কত পাচ্ছ? ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ পাবা না? এটাই। আর যদি এক্স এর মান এ হয়ে যেত তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন কি হয়ে যায়? 0 হয়ে যায়। বুঝে গেছি এই পর্যন্ত, তাই না? এই সমীকরণে এবার তুমি এক্স এর মান বসাও। সাম্যাবস্থায় এক্স এর মান 0, তাহলে সাম্যাবস্থায় এ মানে কত? 0। এখানে তাহলে ত্বরণটা 0। সর্বোচ্চ অবস্থানে ত্বরণ কত হবে? মাইনাস ওমেগা স্কোয়ার এ। কিভাবে হলো? এক্স এর মান আমি এ বসাই দিলেই হয়ে গেল। বলো পারতেছো কিনা? 3টা পয়েন্ট সবাই বুঝছো কিনা একটু বলো। এই 3টা পয়েন্ট কি একদম একদম সোজা না? বলো এই 3টা পয়েন্ট কি একদম সোজা কিনা, পারবো কিনা? প্রথম 3টা পয়েন্ট বুঝছি কিনা একটু বলো আমারে। কোনো ঝামেলা আছে না? আচ্ছা, এবার একটু বিভব শক্তি গতিশক্তি চিন্তা করি। বাচ্চারা, যেখানে কোনো বেগ নাই ওই নাকি কোনো গতিশক্তি থাকবে? কত? এই বিন্দুতে বেগ 0, তাহলে এই বিন্দুতে গতিশক্তি কেমন? 0 হয়েছে। আর বিভব শক্তি সমীকরণটা দেখো, হাফ কে এক্স স্কোয়ার। যদি এক্স এর মান 0 বসায় দাও তাহলে বিভব শক্তি কত হবে? 0 হয়ে যাবে না? তাহলে এই বিন্দুতে বিভব শক্তি কত? সাম্যাবস্থায় বিভব শক্তি 0, আর এখানে গতিশক্তি 0। কাইরাল কার্বন বলছো বুঝি নাই, কোন পয়েন্টটা একটু বলো। সূত্রগুলোর সাথে মিলাও, সূত্রতে মান বসায় বসায় পারতেছি, এইটুক বেসিক। আচ্ছা, আমি সামারি করবো, সমস্যা নেই, এখনই করি। ভাই এখানে একটা সরল দোলক এঁকে রাখছে, বলছে যে এটা কৌণিক বিস্তার 4 ডিগ্রি বেশি কইরো না, করলে আর এটা সরল সদিত স্পন্দন গতি হবে না। আর এখানে একটু ভুল আঁকা, সর্বোচ্চ অবস্থা এটা, বাট সাম্যাবস্থা কোনটা? এটা, তাই না? সর্বোচ্চ অবস্থা হচ্ছে এটা। ওকে, তাহলে সাম্যাবস্থায় তার গতির অবস্থাগুলো কেমন হবে এবং সর্বোচ্চ অবস্থায় কেমন হবে সেটা আমি তোমাকে প্রেজেন্ট করেছি। প্রেজেন্ট করার জন্য আমি কিছু সূত্র তোমাকে মেমোরাইজ করতে বলছি, যেমন এই সূত্রটা লাগবে, এই সূত্রটাও লাগবে, এই পাশের সূত্রগুলোও তোমার জানা দরকার, এগুলো আমি লিখে নিচ্ছি।
সাম্যাবস্থায় বেগ সরণ শূন্য, আর সর্বোচ্চ অবস্থানে সরণ হচ্ছে বিস্তার এ। এটা একদম বেসিক। তুমি বেগের সমীকরণে এবার জিরো বসায় দেখো, এখানে ওমেগা এ আসবে, এটাই সর্বোচ্চ মান। বেগের সমীকরণে তুমি যদি এক্স এর মান এ বসাও, তাহলে বেগের মান চলে আসবে জিরো, যেটা এখানে জিরো লিখছি। একই কথা ত্বরণের ক্ষেত্রে, এই পর্যন্তই আমরা পড়ছি। আর যেখানে বেগ শূন্য সেখানে গতিশক্তি শূন্য, যেখানে গতিই নাই সেখানে আবার গতিশক্তি কি। আবার এই বিভব শক্তি কোথায় শূন্য হবে? সাম্যাবস্থানে। সাম্যাবস্থানে বিভব শক্তি শূন্য হবেই। আমি ধরো এখন সাম্যাবস্থানে আছি, আমার বিভব শক্তি জিরো। আমার যদি পাহাড়ের উপরে নিয়ে যাও, তাইলে আমার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হবে, তাই না? আচ্ছা, যেখানে বিভব শক্তি শূন্য, সেখানে সবটুকু যান্ত্রিক শক্তি কি হিসেবে থাকবে? গতিশক্তি হিসেবে থাকবে। যদি এটা পুরোটা জিরো হয়, তাহলে এটা কি হবে? গতিশক্তি। তাহলে দেখো সর্বোচ্চ মান, তখন গতিশক্তিটা, যেহেতু এখানে বেগ সর্বোচ্চ, এখানে গতিশক্তি সর্বোচ্চ, এবং সেটার মান কত? মোট যান্ত্রিক শক্তির মানের সমান হাফ কে স্কোয়ার। একই কাহিনী ঘটবে এখানে, যেহেতু এখানে গতিশক্তি শূন্য, এখানে যেহেতু গতিশক্তি শূন্য, তাহলে সবটুকু শক্তি আসলে কি হিসেবে থাকবে? বিভব শক্তি হিসেবে থাকবে। সেটার মান কত? সর্বোচ্চ যান্ত্রিক মানে মোট যান্ত্রিক শক্তির মানের সমান। মানে এটা যদি জিরো হয়ে যায়, তাহলে সবটুকু কি বিভব শক্তি হয়ে যাবে না? হাফ কে স্কোয়ার। মিলাইতে পারছো? তাহলে এইটা জানতেই হবে, এটা জানতে হবে। এইটা এবার ঘুরায় পেঁচে এই লাইনগুলোই দিবে, এইগুলো থেকে অঙ্ক দিবে। বুঝছো বাচ্চারা? শোনো, যাদের তাও মনে থাকে না, ওরা ওই যে ওইটা মনে রাখবা, উপরে লিখে রাখছি দেখো, এই লিখছি বেগম। তাহলে বেগ, বে দিয়ে বেগ, গ দিয়ে গতিশক্তি, আর ম দিয়ে হচ্ছে মধ্যবর্তী স্থানে ম্যাক্সিমাম। তাহলে তুমি যদি দেখো আমাদের সমীকরণটা, এখানে মধ্যবর্তী স্থান বলতে সাম্যাবস্থা বুঝাচ্ছি। সাম্যাবস্থাতে সবই জিরো, দেখো সবই জিরো, শুধু ম্যাক্সিমাম দুইটা জিনিস, এই যে বেগ এবং হচ্ছে গতিশক্তি। বেগ গতিশক্তি, এই জন্যই আমরা বেগম মনে রাখছি। ওকে, হলো? তাহলে এই পেজ শেষ। দেখি উপরে আর পড়া ছিল কিনা। উপরে সরল দোলকের কিছু বৈশিষ্ট্য লেখা আছে, দেখো। সুতাটা কেমন হতে হবে? ওজনহীন, কোনো পাক থাকা যাবে না, নমনীয় হইতে হবে। কিন্তু এমন সুতা হবে না রাবারের মতো টান মারলে লম্বা হচ্ছে, অসম্প্রসারণশীল। এই বৈশিষ্ট্যগুলো লাগবে, এবং ও বিনা বাধায় দুলতে পারবে, ঠিক আছে? ববটা কেমন হবে দেখো? ক্ষুদ্র হবে, কিন্তু আবার ভারী হইতে হবে, আবার কোনো আয়তন থাকা যাবে না। হ্যাঁ, এই শর্তগুলো হচ্ছে মানে পাত্র বা পাত্রী দেখতে গেলে অপর পক্ষ আসলে এই টাইপের শর্ত শর্ত দেয়, বুঝছো? আচ্ছা, যেগুলো আসলে এক্সিস্টই করে না পৃথিবীতে, যে এটা এটা এরকম লাগবে এরকম লাগবে সব। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র যেরকম গ্যালিলিও দিছিল, সরল দোলকের সূত্রগুলো গ্যালিলিও দিছে, বুঝছো? 4টা সূত্র আছে, খেয়াল করো। প্রথমটা হচ্ছে সমকাল সূত্র। সমকাল বলতে কি? প্রত্যেকটা দোলনে সমান সময় লাগবে। তুমি যদি ভাবো প্রথম দোলনে বেশি সময়, আস্তে আস্তে দোলনকাল কমে আসবে, তাহলে ভুল। সব দোলনে সমান সময়, শেষ। যারা মনে রাখতে পারে না যে কোনটা কোন সূত্র, পরীক্ষাতে আসলো কোনটা সরল দোলকের দ্বিতীয় সূত্র, দেখো দ্বিতীয়, এখানে দৈর্ঘ্য দ দ, তৃতীয় ত্বরণ, মনে থাকবে না? তো দৈর্ঘ্যের সূত্র এটা, ত্বরণের সূত্র এটা, দুইটাকে মিলাইলে আমি এই সূত্রটা পাই। এটা তোমরা পারো, T=2π√L/g। এটা যে ছোটবেলায় বহু অঙ্ক করছো, আজকেও করতে হবে। আসো, এবার 4 নাম্বারটা হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্র মানে কি? এই ববের ভর এম এর উপর কিন্তু দোলনকাল নির্ভরশীল নয়, বুঝছো? মানে একটা বব এ ভারী না হালকা, এটার উপর দোলনকাল ডিপেন্ড করবে না, এটাই ভরের সূত্র। তাহলে দোলনকাল কিন্তু বিস্তারের উপরও ডিপেন্ড করে না, ববের ভরের উপরও ডিপেন্ড করে না, তাই না? এগুলো তো পড়ে ফেললাম। সরল দোলকের 3টা ব্যবহার তোমার বইতে লেখা আছে, এই 3টা হেডলাইনই তুমি পড়বা। অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, সময় নির্ণয় করা যায়। কিছু পয়েন্ট এখন আমরা বিবেচনা করব, বুদ্ধি করে বিবেচনা করব, লিখে নিয়ে আসছি, তুমি চিন্তা করবা। দোলনকাল বাড়বে নাকি কমবে? তো এটা চিন্তা করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে, T=2π√L/g। এই সূত্রটা মানে সাথে নিয়ে আমরা চিন্তা করব। গ্রীষ্মকালে একটা দোলন ঘড়ি, দোলন ঘড়ি বলতে যে হচ্ছে সরল দোলনের মাধ্যমে সময় কাউন্ট করে, আয়তনহীন কিভাবে পসিবল? শোনো, এটা তত্ত্বীয় পড়া, ঠিক আছে? থিওরিটিক্যাল পড়া ফিজিক্সকে সুন্দর এবং সহজ এবং বোধগম্য করার জন্য বিজ্ঞানীরা এইভাবেই চিন্তা করছেন। যেমন প্রাসের অঙ্ক করতে গিয়ে তুমি যদি বায়ুর বাধা চিন্তা করো, জীবন অঙ্ক শেষ করতে পারবা? অঙ্ক অনেক কঠিন হয়ে যাবে না? আমরা বায়ুর বাধাকে উপেক্ষা করে নিচ্ছি, কাছাকাছি ভ্যালুই তো আসবে এই জন্য। আচ্ছা, ফিরে আসো। তাহলে গ্রীষ্মকালে একটা সরল দোলকের
যে এল এল মানে কার্যকরী দৈর্ঘ্য, এই সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ববের ব্যাসার্ধ, রাইট? ছোট হাতের এল আর এই ব্যাসার্ধ মনে করো আর, তাহলে কার্যকরী দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু ছোট হাতের এল প্লাস আর। তো গ্রীষ্মকালে এই দৈর্ঘ্য বেড়ে যাবে, দৈর্ঘ্য বেড়ে গেলে কি হবে আমি একটু একটু করে লিখে দিই। এল বেড়ে যাবে, এল বেড়ে গেলে কি হবে, টি কি কমে যাবে না? ও না, টিও তো বাড়বে, দূর ঘোরার টিম, ভুল লিখলাম, সমানুপাতিক সম্পর্ক। ঠিক, এল বাড়লে টিও বাড়বে। শীতকালে উল্টা কারণে টি এর মান কমে যাবে। এখন পরীক্ষাতে দোলনকাল কেমন হবে এটা না থেকে ঘড়ি, একটা দোলক ঘড়ি সে কি স্লো হবে না ফাস্ট হবে এটা দিতে পারে। সহজে মনে রাখার জন্য তুমি মনে রাখবা এস এস, এস ফর সামার, এস ফর স্লো। তাহলে সামারে দোলক ঘড়ি কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে। দোলনকাল যদি বাড়ে তার মানে স্লো হাওয়া। যারা এখনো বুঝতেছো না, দেখো এটা মনে করো দোলন ঘড়ি, ঠিক আছে, এটা দুলতেছে, তার দোলনকাল এখন বেশি, ফলে সে স্লো। তার দোলনকাল যদি কমে যায়, একটা দোলন দিতে তার কম সময় লাগবে, রাইট? এখন সে ফাস্ট। দোলনকাল কমে যাওয়া মানে ফাস্ট হওয়া, এটুকু আশা করি বুঝো। তারপরে এগুলো সলভ করি। বিষুবে জি এর মান কেমন, বিষুবে জি এর মান কম, তাহলে টি এর মান কেমন হবে, বেশি হবে। মেরুতে জি এর মান বেশি, তাহলে টি এর মান কেমন হবে, কম হবে। কেন্দ্রে জি এর মান হচ্ছে 0, তাহলে টি এর মান কেমন হবে বলো? কেন্দ্রে জি এর মান 0, তাহলে টি এর মান কি অসীম হবে না? অসীম। মানে কেন্দ্রে একটা সরল দোলক নিয়ে গেছে মনে করো, তার একটা কম্পাঙ্ক মার্স মানে দোলন দিচ্ছ, সে কি এই দোলনটা কমপ্লিট করবে না, সে এইখানেই পড়ে থাকবে, সে সব কমপ্লিট দোলনটা দিবেই না। তার দোলনকাল তাহলে কত বলবো, অসীম। এই একটা দোলন যে সে কবে শেষ করবে এটা কেউ জানে না, তাই তার দোলনকাল হবে অসীম। মহাশূন্য একই কথা, মহাশূন্য জি এর মান 0, তাহলে দোলনকাল হবে অসীম। চন্দ্রপৃষ্ঠে জি এর মান পৃথিবীর 6/1, তাহলে জি এর মান কম, তাহলে টি এর মান কেমন হবে, বেশি। পারতেছ? খনিতে বা পাহাড়ের ক্ষেত্রেও জি এর মান কম, তাহলে টি এর মান বেশি। বুঝতেছি ব্যাপারগুলো আমরা? ইয়াল্লা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় না। এই মধ্যরাত্রে অন্তর ভাই পাঞ্জাবি পরে ক্লাস নিচ্ছিলাম। আমি জানি তুই ক্লাস ওর নিচ্ছিস, একাডেমিক ব্যাচও ক্লাস ছিল, আমি জানি, এটা আমি নিলাম। আমি জানি তুই ক্লাস নিচ্ছিলি, জাস্ট তোকে প্রেজেন্ট করলাম ওদের সামনে। পাঞ্জাবি পরা। অন্তর ভাইকে তো দেখা যায় না সুন্দর পাঞ্জাবি পরে খুব একটা। আলো একটু কম কম লাগতেছে না? আমি লাইট অফ করে রাখছি আমার মাথা ব্যথার সব সমস্যার জন্য। ও, একটু বাড়াই দিব না বাড়াই দেওয়ার দরকার নেই, ওরা অভ্যস্ত হয়ে গেছে। ওকে, এবার আসো একটু লিফটের আলোচনা করি। ওকে, এই সবাই বলতেছে ভাইয়াকে সুন্দর লাগছে। এই কালোর মধ্যে সুন্দর লাগতেছে। আচ্ছা আসো, কই আছি বলো? ও রেডি হয় নাই, ও জাস্ট ক্লাস নিছে একটা। আসো, লিফটের কথা যদি চিন্তা করি, লিফটের অংশগুলো আমরা পড়ছি হচ্ছে কোথায় বলো, নিউটনিয়ান বলবিদ্যাতে। তো তোমাদের যদি একটু করে মনে থাকে, লিফট যদি আচ্ছা লিফটের আলোচনাটা একটু এখানেই করব, এখানেই করি, এটা মুছে। আচ্ছা ধরো এটাই লিফট, ওকে? তাহলে লিফট যদি এ ত্বরণে উপরে উঠে, তখন কিন্তু তোমার উপর ক্রিয়াশীল ত্বরণ হবে জি প্লাস এ, তখন তুমি নিজেকে ভারী অনুভব করবা। আর যদি লিফট এ ত্বরণের নিচে নামে, তখন তোমার উপর ক্রিয়াশীল ত্বরণ হয় জি মাইনাস এ, রাইট? আর লিফট যদি সমবেগে উঠে তাহলে ত্বরণ শূন্য, তখন তুমি কোনো ওজনহীন বা ভারী কিছুই অনুভব করবা না, নর্মাল অনুভব করবা, ঠিক তো? তাহলে দেখো লিফট এ সমত্বরণে নিচের দিকে নামতেছে, তাহলে তখন আসলে জি এর মান কমে যায় না? নিচের দিকে লিফট নামলে তুমি ওজনহীন অনুভব করো, এ সমত্বরণে নামলে তখন আসলে দোলনকাল বেড়ে যাবে। মানে দোলনকাল বলতে কি, ধরো এনে তুমি দাঁড়ায় আসছো, একটা সরল দোলক নিয়ে তুমি পরীক্ষা করতেছো যে আচ্ছা লিফট তো এখন খুব এক্সেলারেট করে নিচে নামতেছে, আমি এখন পরীক্ষা করে দেখি, তখন তুমি তার দোলনকাল কি পাবা, বেশি পাবা। আবার লিফট এ সমত্বরণে উপর দিকে উঠলে জি এর মান দেখো আলটিমেটলি বেড়ে যাচ্ছে, তাহলে টি এর মান কেমন হবে, কমে যাবে। সমবেগে চলন্ত লিফট, সমবেগ মানে ত্বরণ কত, 0, তাহলে জি কেমন, অপরিবর্তিত, তাই না? টি জি দুইটাই কি বলো, অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত। বলো বুঝতেছি কিনা, এই পর্যন্ত বুঝছি কিনা বলো? বলো। এই এতক্ষণে ইন্তিশা রবি বলতেছে টি আর জি কি বিপরীত, এই সূত্রটা লিখে রাখছি, আমি তো ভাবছি এটা তোমরা বুঝতেছ। দেখো না, এই যে অভিকর্ষ ত্বরণের সাথে টি এর তো ব্যস্তানুপাতিক সম্পর্ক,
ওই যে তরুণের সম্পর্কের মধ্যে দেখলা যে এই অন্তর বাইরে ছেড়ে দাও, এখন তোমরা পড়ায় ফিরো। হুম, ওকে, আচ্ছা, অবশ্যই বিপরীত। আচ্ছা, এই পর্যন্ত বুঝছো? সবাই বলছে বুঝছি। ওকে, আমরা এখন একটু 4 নাম্বার, একটু এক্সট্রা, একটু আর একটু অ্যাডভান্স লেভেলে যাই। ফাঁপা একটা গোলক পিণ্ড পারদ দিয়ে পূর্ণ করছো, তখন দোলনকাল কেমন হবে? মানে বব যে ছিল আগে, এই ববটাকে আগে ফাঁপা ছিল, তুমি এটা পারদ দিয়ে পূর্ণ করছো, দোলনকাল কেমন হবে? এই ববের ভর তো বেড়ে গেল, দোলনকাল কি চেঞ্জ হবে? গ্যালিলিও তার চতুর্থ সূত্র, ভরের সূত্রে এটা বলে গেছে না, চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না, কারণ ববের ভরের উপর দোলনকাল ডিপেন্ড করে না। তাহলে কি থাকবে বলো? অপরিবর্তিত। অর্ধপূর্ণ করছো, পারদ দিয়ে সম্পূর্ণ পূর্ণ করে নাই, অর্ধপূর্ণ করছো। এখন কি দোলনকাল চেঞ্জ হবে কিনা বলো? উত্তর হচ্ছে এখন দোলনকাল চেঞ্জ হবে। কি বললেন ভাই? এগুলো কি করতেছেন আপনি? দেখেন, আগে একটা ফাঁপা ববের ভর কেন্দ্র কোথায় ছিল? মাঝখানে। যখন তুমি তার পারদ দিয়ে পূর্ণ করছো, তার ভর কেন্দ্র নিচের দিকে নেমে আসবে না? বুঝতেছো ব্যাপারটা? একটু বড় করে এঁকে দেখাবো। এটা যখন ফাঁপা ছিল, তখন তার ভরকেন্দ্র মাঝখানে ছিল। সবটুক পারদ দিয়ে পূর্ণ করে ফেলছো, ভরকেন্দ্র মাঝখানে আছে, তখন তার আর কি আছে? আগের মতোই আছে। ফলে দৈর্ঘ্য অপরিবর্তিত আছে, দোলনকাল অপরিবর্তিত আছে। কিন্তু এখন তুমি কি করছো? এটা পারদ দিয়ে পূর্ণ করছো। পূর্ণ করছো না তো, অর্ধপূর্ণ করছো। দূর। আচ্ছা, এবার ভরকেন্দ্র কি মাঝখানে আছে? না, ভরকেন্দ্র এখন নিচে নেমে যাবে না? নিচে নেমে যাবে, তখন তার আর হিসেবে বিবেচিত হবে এই সবটুকু। তাহলে আর বেড়ে গেল না? আর বেড়ে গেলে তার এল বেড়ে যাবে না? বলো, তাহলে অর্ধপূর্ণ করলে এলটা বেড়ে যায়, এল বেড়ে গেলে টিও কি হবে? বেড়ে যাবে, সমানুপাতিক সম্পর্ক যেহেতু। বুঝছো? আচ্ছা, ফাঁপা গোলক না নিয়ে নিরেট নিলে টি কি হবে? অপরিবর্তিত। ফাঁপা, নিরেট, ভর পরিবর্তন এগুলো দিয়ে কোনো কিছু হবে না। ভর, ঠিক আছে। সীসার বদলে পিতলের বব নিলে টি কেমন হবে? অপরিবর্তিত। এবার আসো, অনুশীলনের একটা প্রশ্ন চিন্তা করি। অনুশীলনীতে প্রশ্নটা আছে, তোমাকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলছে। বলছে যে তুমি এটারে পারদ দিয়ে পূর্ণ করো, ভালো কথা। এরপর একটা ফুটা করে দাও, এখানে ফুটা করে দাও। ফুটা করে দিলে কি হবে? ফুটায় ফুটায় পারদটা পড়তে থাকবে। তাইলে তার দোলনকাল কেমন হবে? প্রশ্নটা বুঝছো? পারদ দিয়ে পূর্ণ করছো, কিন্তু তাকে ফুটা করে দিছো। তো ফুটা করে দেওয়ায় তার পারদগুলো চুয়ে চুয়ে পড়তে থাকবে, তখন তার দোলনকাল কেমন হবে? খেয়াল করো, প্রথমে ভরকেন্দ্র মাঝখানেই ছিল, এরপর কিন্তু তোমার পারদ কমতে থাকবে, তাই না? পারদ যত কমতে থাকবে, ভরকেন্দ্র কিন্তু নিচের দিকে নামতে থাকবে। মানে ভরকেন্দ্র নিচের দিকে নামা মানে কি? এল বাড়া। তাহলে শুরুতে এল বাড়তে থাকবে, এল বাড়তে থাকলে টিও বাড়বে। শুরুতে শুরুতে এল বাড়বে, কারণ ভরকেন্দ্র নিচের দিকে নামতে থাকবে, তাই দোলনকালও বাড়বে। যখন একদম সম্পূর্ণটা খালি হয়ে যাবে, পুরোটা খালি, তাহলে ভরকেন্দ্র আবার টুপ করে লাফ দিয়ে উপরে উঠে আসবে না? বলো, উপরে উঠে আসলে তখন এল এর মানটা কি শেষে এসে কমে যাবে না? দোলনকালও তখন শেষে এসে কমে যাবে। বুঝছো? তাহলে কি উত্তর হবে? শুরুতে বাড়বে দোলনকাল, শেষে এসে দোলনকাল কমবে, এই শর্তে। বুঝছো? পারবা? বলো এই ছকের কি অবস্থা? এই ছক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? এই ছক বলতে মানে এই পেজ থেকে। বইতে এগুলো এরকম সাজানো নাই।
ক্লিয়ার হইলে বলো, সামনে যাব। যাব। প্যাকেট, নবীন বলছে প্যাকেট। ওকে, ঠিক আছে। সেকেন্ড দোলক সম্পর্কে জানতে হবে। যে পারবে না সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, সে ধ্বংস। তাহলে দোলনকাল 2 সেকেন্ড হলে কম্পাঙ্ক কত? তো কম্পাঙ্ক হচ্ছে 1/t। 1/t মানে 1/2, মানে হাফ, হাফ পার সেকেন্ড বা হাফ হার্টস। এখন প্রশ্ন হচ্ছে তুমি কি এই কম্পাঙ্ক শুনতে পাবা কিনা? উত্তর হচ্ছে না। তুমি শুনতে পাও 20 থেকে 20,000 হার্টস কম্পাঙ্ক, তাই না? 20 থেকে 20,000 হার্টস তুমি শুনতে পারো। আর সেকেন্ড দোলকের কম্পাঙ্ক 0.5 হার্টস। তাহলে তুমি এটা শুনতে পাবা না। কিন্তু একটা সেকেন্ড দোলক যদি দুলে, তাহলে কুকুর ঠিক এটা শুনতে পাবে। বুঝছো? কারণ কুকুর অনেক কম থেকে অনেক বেশি কম্পাঙ্ক পর্যন্ত শুনে। ওকে, তারপর আসো এইখানে যে বইয়ের মধ্যে অঙ্ক করে বের করছে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত হবে। তুমি এটা মুখস্থ করবা। একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক মুখস্থ করছো, মানে কম্পাঙ্ক না, দোলনকাল মুখস্থ বলতে এটা এমনিই পারো। দোলনকাল পার সারাদিনে কত সেকেন্ড জানো? 24 ঘন্টায় 86,400 সেকেন্ড। তাহলে একটা সেকেন্ড দোলক 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়, 2 সেকেন্ডে একটা পূর্ণ দোলন দেয়। তাহলে সারাদিনে সে কতগুলো অর্ধ দোলন দিবে? যত সেকেন্ড ততগুলো। এবার এই প্রশ্নের উত্তর দিয়ে দাও। মহাশূন্যে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? কোনটায় আটকে গেছিল? এটা মেমোরাইজ করতে বলছি, আর কিছু বলি নাই। আর বলছি সারাদিনে 24 ঘন্টায় কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। তাহলে একটা সেকেন্ড দোলক একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে 2 সেকেন্ড সময় নেয়, একটা অর্ধ দোলন সম্পন্ন করতে 1 সেকেন্ড সময় নেয়। তাহলে সারাদিনে কতগুলো অর্ধ দোলন দিবে? যত সেকেন্ড অতগুলো। এটাই, আর কিছু বলি নাই। এটার উত্তর দিতে বলছি মহাশূন্যে n ইজ ইকুয়াল টু হোয়াট? কম্পাঙ্ক কত? সেকেন্ড দোলক বলো বা যে কোনো দোলকের কম্পাঙ্ক কত? তাহলে এটা অসীম বলতেছো কেউ, আর কেউ বলতেছো 0। তাহলে কি হবে আসলে? মনে করে দেখো। আসলে লজিক্যালি আগে মহাশূন্যে জি এর মান কত? 0। তো জি যদি 0 হয় তাহলে টি হয় হচ্ছে অসীম। আবার কম্পাঙ্ক ভাই কিন্তু টি জিজ্ঞেস করে, ভাই কম্পাঙ্ক জিজ্ঞেস, কম্পাঙ্ক n ইজ ইকুয়াল টু 1/t, রাইট? তাহলে 1 বাই অসীম করলে কি হবে? 0 আসবে। 1 বাই অসীম কেমনে 0 হয়? আশা করি এই লেভেলে এসে তুমি এটা জানো, তাই না? এখন ঠিক আছে না? এখন তার আটকায় নেই, একটু করে আটকায় গেছে কোনো একটা সমস্যায়। এখন ঠিক আছে তো? ওকে, হলো বাচ্চারা? এখান থেকে তুমি জাস্ট এই সমীকরণটা দেখবা। এটাকে বলে হচ্ছে সরল সঞ্চিত স্পন্দন গতির ব্যবকলনীয় বা ডিফারেন্সিয়াল সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণ। ওকে, সরল দোলকের বা সমীকরণ। এগুলো আমরা পারি। টি সমানুপাতিক √L/g। তো টি স্কয়ার সমানুপাতিক L/g, এটা লেখা যায়। গ্রাফ যদি আঁকি, এল আর টি স্কয়ারের মধ্যে ধরো গ্রাফ আঁকলাম, একদিকে এল একদিকে টি স্কয়ার। তো এল আর টি স্কয়ার দুজনের সম্পর্ক কিরকম? সমানুপাতিক না? যে কোনো গ্রাফের এক্স আর ওয়াই অক্ষের দুইজন যদি সমানুপাতিক সম্পর্কে থাকে, তাহলে গ্রাফটা কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা। ওকে, দেখো জি এর সাথে টি স্কয়ারের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে এক পাশে জি, এক পাশে টি স্কয়ার নিয়ে যদি গ্রাফ আঁকো, গ্রাফ হবে হচ্ছে এই প্যারাবোলা, পরাবৃত্ত। ঠিক আছে? আচ্ছা, আর 1/g এর সাথে টি স্কয়ারের সম্পর্ক কেমন দেখো তো? সমানুপাতিক না? টি স্কয়ার সমানুপাতিক 1/g না? তাহলে এক পাশে 1/g নিচ্ছ, আরেক পাশে টি স্কয়ার নিচ্ছ, তাহলে এই গ্রাফ কেমন হবে? মূলবিন্দুগামী সরলরেখা। এবার আমরা কয়েকটা ম্যাথ করব, তাহলে আমাদের ক্লাস শেষ। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল কয় গুণ করছো? 4 গুণ। তাহলে তার দোলনকাল কত সেকেন্ড? সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য আগে যা ছিল, আয়তাকার অধিবৃত্ত আমাদের এই বইতে লেখা আসলে বোধহয়, মানে ওই যেটা প্যারাবোলা, ওইটাকে তো তোমার ইসাক স্যার তো ওইগুলাকে অধিবৃত্ত বলে, তাই না?
তো বইতে অধিবৃত্ত লেখা যদি থাকে তাহলে অধিবৃত্তই অবশ্যই দিবা তুমি। কত সেকেন্ড হবে? 2 সেকেন্ড বলতেছো, তোমরা মনে করতেছো যে এটা একটা খুব ট্রিকি কোশ্চেন করছে ভাই, যে সেকেন্ড দোলক অলওয়েজ 2 সেকেন্ডই হবে। ভাই সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কিন্তু ফিক্স, তোমার শিখাইছি 99.29 সেন্টিমিটার। তো এটা তুমি যদি 4 গুণ করে ফেলো, এটা আর জীবনে সেকেন্ড দোলক থাকবে না। তো দৈর্ঘ্য 4 গুণ করে ফেললে এটা সেকেন্ড দোলক থাকবে, তখন তার দোলনকাল চেঞ্জ হবে অবশ্যই। কত হবে? দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক কি তুমি পড়ছো? টি স্কোয়ার, টি সমানুপাতিক রুট ওভার এল অথবা টি স্কোয়ার সমানুপাতিক এল, এটা পড়ছো তাই না? বা আমি যদি এটা বলি, ও এটা তো দরকার হচ্ছে না। আচ্ছা আমি যদি এইভাবে লিখি, দেখো তো কোনো সমস্যা আছে তোমার? এল সমানুপাতিক, সরি, রুট ওভার এল সমানুপাতিক টি, কোনো সমস্যা আছে? সমস্যা নাই, উল্টায় লিখছি জাস্ট। তাহলে এল কয় গুণ করছি? 4 গুণ, তাহলে রুট ওভার 4 কত হবে এদিকে? 2। তাহলে তার টি কয় গুণ হবে? টি হবে 2 গুণ। তো ভাই কত গুণ হবে এটা জানতে চাই নাই, জানতে চাইছে কত সেকেন্ড। তা আগে ছিল 2 সেকেন্ড, এখন 2 গুণ হয়েছে। তো 2 গুণ হলে কয় সেকেন্ড? 4 সেকেন্ড। উত্তর কি হবে তাহলে? 4 সেকেন্ড। বুঝছো না বুঝো নাই? আচ্ছা বুঝলে খুব ভালো। এটা করো। দুইটা দোলকের টি এর অনুপাত 4:5, এল এর অনুপাত কত? দোলনকালের অনুপাত 4:5, এল এর অনুপাত কত হবে? সোজা অঙ্ক। টি এর সাথে এল এর সম্পর্ক অলরেডি আমরা জানি, সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, তাই না? তা আমি লিখতে পারি T1 বাই T2 ইজ ইকুয়াল টু L1 স্কয়ার বাই L2 স্কয়ার। এখানে আমার দেওয়া আছে টি এর অনুপাত, সরি উল্টা লিখতেছি, মাথাটা গেছে, রাইট? লিখতে পারি না এভাবে? তাহলে T1 বাই T2 এখানে কত দেওয়া? 4/5। 4/5কে তুমি যদি স্কয়ার করো তাহলে তুমি আসলে L1 বাই L2 পেয়ে যাবা। তাহলে কত হবে? 16/25। 16/25, 25/16 লিখলে হবে না, হ্যাঁ? 16/25। টি ইজ ইকুয়াল টু 50% বাড়াতে এল কত গুণ বাড়াতে হবে? এল কে কত গুণ বাড়াইতে হবে? এই অঙ্কটা হিসাব করলে অনেক বড় হয়ে যায়, তোমরা বুঝে করলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না বুঝে করে এটার উত্তর আসলে মেমোরাইজ করে ফেলবে। 125, আচ্ছা 1.25 গুণ কত বলো? আমি যদি ভুল না করি, অনেকদিন আগে করছি অঙ্কটা, স্মৃতিতে যতটুকু আছে 1.25 গুণ। আচ্ছা অঙ্কটা যদি করতে চাও করবো আমরা, আচ্ছা করেই দিই। টি 50% বাড়াচ্ছ মানে কি? ধরো ভাইয়ের বেতন 10,000, ভাইয়ের বেতন 50% বাড়ানো হইলো, তাহলে ভাইয়ের বেতন কত হবে? আগে 10,000 ছিল, তার 50% বাড়া মানে আরো 5,000 বাড়া, তাহলে ভাইয়ের বেতন হবে 15,000, ঠিক না? তাহলে একটা ধরো তোমার একটা, এই যে একটা লাঠি দিলাম, এই লাঠির দৈর্ঘ্য 50% বাড়াইছে মানে কয় গুণ করছো? 1.5 গুণ করছো না? বোঝা যাচ্ছে? তাহলে 50% বাড়া মানে আসলে কয় গুণ হওয়া? 1.5 গুণ হওয়া, এটা বুঝছো? তাহলে এখানে ধরো আমি যদি বলি যে T1 যেটা ছিল T1/T2, এটা আসলে কত হবে? কত? T1/T2 আসলে 1/1.5, বুঝতেছো? তো তোমার এটা আমি মুছে দিই, উত্তরটা মুছে দিই। এইটুকু বুঝছো কিনা? এই লাইনটা বুঝছো কিনা? এটা বুঝলে খুব ভালো। এবার L1/L2 তোমার বাইর করতে হবে, রাইট? তো আমি যদি এখান থেকে হিসাবে আসি, আমি সমীকরণ যদি লিখি T1/T2 স্কয়ার ইকুয়ালস L1/L2, লেখা যায় না? তাহলে L1/L2 যদি এটা স্কয়ার হয় তাহলে এটা স্কয়ার করলে কি হবে বলো? 1/1.5কে স্কয়ার করলে কত হবে? 15কে স্কয়ার করলে হয় 225। তাহলে
1.5 ইন্টু 1.5 লিখলাম, 15 ইন্টু 15 হচ্ছে 225 লিখলাম, 2 ঘর আগে দশমিক দিব, তাহলে 2.25, তাহলে এখান থেকে আমি লিখতে পারি L2 ইকুয়ালস 2.25 L1। এটুকু লেখা যায় না? এটুকু লেখা যায়। তো কতটুকু বৃদ্ধি করতে হয়েছে? L2 কে কতখানি বৃদ্ধি করতে হয়েছে বলো? তাহলে L2 বৃদ্ধি করতে হয়েছে হচ্ছে 2.25 L1 তুমি বানাইছো, আর আগে ছিল L1। তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হবে বলো? 1.25 হবে না? 1.25 গুণই আসলে তোমাকে বৃদ্ধি করতে হয়েছে। তো এটাই আসলে উত্তর, 1.25 গুণ। বুঝছো কিনা? না বুঝলে মুখস্থ করে ফেলবা। এইটা বুঝে হচ্ছে আসল কথা, যে 50% বাড়ানো মানে 1.5 গুণ করা। এইটুকু বুঝলে পরে অঙ্ক সহজ আছে, বুঝছো? ওকে, এরপর চলো। L is equal to 9.8 মিটার হলে T is equal to কত? L হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, T এর মান তোমার কাছে জানতে চাইছে। তো তুমি T is equal to জানো 2 পাই রুট ওভার L বাই G। তো L এর মান 9.8, G এর মানও 9.8, কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে না? তাহলে T is equal to কি হচ্ছে? 2 পাই। এর চেয়ে ছোট অঙ্ক আছে? একক কি দিবা? 2 পাই সেকেন্ড। আর যদি মান দেওয়া থাকে 2 ইন্টু 3.1416 দিয়ে গুণ করলে যেটা হবে, কত হবে বলো? 2 ইন্টু 3.1416 গুণ করলে কত হবে? 6.14 গুণে 28, 16 গুণে 32 এত সেকেন্ড। ইপি ইজ ইকাল টু ইকে হলে এক্স এর মান কত? এই প্রশ্নটার মানে কি? মানে এখানে তো তোমার এক্স ইজ ইকাল টু 0, রাইট? এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, এখানে এক্স ইজ ইকাল টু এ। তোমাকে বলছে এমন একটা মান আছে এক্স এর, যেই মানটার জন্য এই বিন্দুতে ইপি ইজ ইকাল টু ইকে হবে। ওকে, তো এটা কোন পয়েন্টটা যেখানে গতিশক্তি বিভব শক্তিটা সমান হবে? তো এটা তুমি আসলে সমীকরণ দিয়ে বের করে ফেলতে পারো বা মুখস্থ করে রাখতে পারো। আমি বলি কিভাবে বের করবা। হাফ কে এক্স স্কোয়ার বিভব শক্তির সমীকরণ, আর গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? তো হাফকে যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসো, প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার, তাই না? তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, এক্স ইকুয়াল টু স্কোয়ার বাই 2 রুট ওভার, তাই না? তাহলে লেখা যায় a বাই রুট 2। এখন এই এক্স এর মানটা তো এই দিকেও হইতে পারে, আবার এই দিকেও হইতে পারে, তাই না? এক দিকটাকে প্লাস ধরলে আরেক দিকটা মাইনাস ধরবো, তাই আমি এটাকে প্লাস মাইনাস দিব। উত্তর কি বলো? প্লাস মাইনাস a বাই রুট 2। এই ডিস্টেন্সটাতেই আসলে বিভব শক্তি আর গতিশক্তি ইকুয়াল হবে, প্লাস মাইনাস a বাই রুট 2। বুঝা গেল? পারবো? এরপর আসো, পৃথিবীতে একটা সেকেন্ড দোলকের এল এর মান দেওয়া আছে, এটা চাঁদে তার এল এর মান কত? এল আর জি এর মধ্যে সম্পর্কটা কি? টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা তোমরা সবাই জানো, তাই না? তাহলে এল আর জি ওরা কিন্তু আসলে তুমি এইভাবে লিখতে পারো যে, দেখো এটাকে এই পাশে নিয়ে আসতে পারবে না, তো ওরা কিন্তু সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? বা এইভাবে সমীকরণটা লেখা যায়, ধরো এল ই মানে আর্থ, আর এল এম হচ্ছে পৃথিবীতে তার দৈর্ঘ্য, সরি চাঁদে, এম ডি হচ্ছে মুন, তাহলে তুমি এটা লিখতে পারো জি বাই জি এম। এখন চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 6/1 ভাগ। কি বললো ভাই? চাঁদের অভিকর্ষ ত্বরণ জি এম, এটা আসলে পৃথিবীর 6/1 ভাগ। তাহলে এই মান যদি তুমি এখানে বসাও, তাহলে কি আসবে বলো? এখান থেকে যদি আমি এখানে লিখি, এল ই এর মান হচ্ছে 1, এল এম আমাকে বের করতে হবে। ভাই বলছে যে চাঁদেরটা হচ্ছে জি বাই 6, এটা উপরে গেলে নিচে জি চলে আসবে, উপরে 6 যাবে, কাটাকাটি। আমি কি ঠিক করতেছি অঙ্কটা? তাহলে এল এম ইকুয়াল টু কি হবে? 1/6, এটাই হওয়ার কথা না? তাহলে তখন তোমার চাঁদে কার্যকরী দৈর্ঘ্য কত করতে হবে বলো? 1/6 মিটার।
ঠিক আছে, তুমি যদি তাকে সেকেন্ড দোলকে রাখতে চাও তাহলে তার কার্যকরী দৈর্ঘ্যকে কমায়ে 1/6 মিটার করতে হবে। আচ্ছা, সেকেন্ড দোলকের কৌণিক কম্পাঙ্ক ওমেগা কত? ওমেগা ইজ ইকাল টু 2π/t। এই সমীকরণ সবাই জানো। সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি এর মান কত? 2 সেকেন্ড, তাই না? তাহলে আমি লিখতে পারি 2π/2, 2 কাটা, উত্তর হবে পাই। একক কি? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে সেকেন্ড দোলকের কৌণিক কম্পাঙ্ক হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড। হইছে? সোজা না একদম? বলো, তোমাদের প্রিয় স্লাইড। তাহলে আমরা 2টা চ্যাপ্টার পড়লাম, 2 ঘন্টা হয় নাই, 1 ঘন্টা 53 মিনিট চলে। কি খবর? মাথার উপর দিয়ে গেছে সব, নাকি বুঝতে টুঝতে পারছো? আর কি কোনো প্রশ্ন আছে? থাকলে করে ফেলো, নয়তো আমরা ক্লাসটা শেষ করে দিব। তোমাদের সাথে আমার আবার অনেকদিন পর দেখা হবে। টানা 3 দিন তোমাদের পড়াইলাম। যারা দীর্ঘ জ্বালাতন সহ্য করলা ভাইয়ের, এই প্রায় 6 ঘন্টার মতো ক্লাস করলা ভাইয়ের, তাদেরকে অভিবাদন। আচ্ছা, স্লাইড টাইট আমি সব দিয়ে দিব, নো টেনশন, নো ওরি, ঠিক আছে? তোমরা একটু বইটা পড়ে ফেলো, দাগানো বইটা পড়ে ফেলবা। পর্যায়বৃত্ত গতির অনেক জিনিস কিন্তু আমরা পড়াইছি, তাই না? স্লাইডটা কিন্তু অনেক রিচ। আচ্ছা, আমার লেখা আছে, সব স্লাইড দিব ইনশাল্লাহ। লিখা তো বুঝবা না যে পচা লিখা আমার। তাহলে আজকে যাই আমি। ভালো থাকো তোমরা সবাই। ওকে, টাটা, বাই বাই। পিডিএফটা আর্লি দিলে ভালো হয়। আচ্ছা, আর্লি তো দেওয়ার চেষ্টা করি, পেয়ে যাবা, আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবা।